আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 15 লাখ সরকারি চাকরিজীবীকে 30 নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের। হিসাব না দিলে পদোন্নতি বাধ্যতামূলক অবসর সহ আইনি ব্যবস্থা। ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক আরো দৃঢ় করতে চায় দেশটির হাই কমিশনারের সাথে বৈঠক শেষে জানালেন মির্জা ফখরুল। 13 অক্টোবর থেকে 22 দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা। ভারতে ইলিশ পাঠানোর বিপক্ষে মৎস্য উপদেষ্টা। রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এবং ব্যাংকিং খাতে গ্রাহকদের আস্থা ধরে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার, জানালেন বিবি গভর্নর। পাচারকারীদের অর্থ ফিরিয়ে এনে দুর্বল ব্যাংকগুলোকে দেওয়া হবে তারল্য সহায়তা। এবারে বিস্তারিত। 15 লাখ সরকারি চাকরিজীবীকে 30 নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। হিসাব না দিলে পদোন্নতি, বরখাস্ত এমনকি বাধ্যতামূলক অবসর দেওয়া হবে বলে জানান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। তিনি জানান তাদের তথ্য প্রকাশ করা হবে না, তবে যাচাই করবে নিজ দপ্তর। সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়টি গুজব বলেও জানান জনপ্রশাসন সচিব। রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল। সরকারি চাকরিকে বলা হয় সোনার হরিণ, যাকে পাবার জন্য লাখ এমনকি কোটি টাকাও খরচ করেন অনেকেই। একসময় সোনার হরিণ হয়ে যায় আলাদিনের চেরাগ। ড্রাইভার, পিয়ন, কেরানিও হন কোটিপতি। সরকারি কর্মচারী আইনে সম্পদের হিসেব জমা দেবার বিধান থাকলেও এতদিন তা চলত নাম কাওয়াস্তে। এবার তা বাস্তবায়নে কঠোর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। 30 নভেম্বরের মধ্যে সব সরকারি চাকরিজীবীকে বাধ্যতামূলকভাবে সম্পদের হিসাব জমা দিতে হবে। 2024 সালের বিষয়টা 30 নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। আর এরপর থেকে প্রতি বছর যাতে বারবার এটা বলতে না হয়, আইনটা চেঞ্জ করতে না হয়, প্রতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। এটা কিভাবে জমা দিতে হবে? সিলগালাকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। বিজ্ঞ আদালতের আদেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সম্পদ বিবরণীর তথ্য সম্পূর্ণ বা আংশিক হস্তান্তরযোগ্য নয়। সরকারি চাকরিজীবীদের সম্পদের তথ্য প্রকাশ করা হবে না। নিজ দপ্তর সেগুলোর যাচাই করবে। জমা না দিলে বা ভুল তথ্য দিলে বিধি অনুযায়ী দণ্ড দেওয়া হবে। এতে দুর্নীতি কমবে বলে আশা করছেন সচিব। সম্পদ বিবরণী দেওয়া মানে তার একটা লাগাম। তারপরে যদি আনলিমিটেড হয়, তাকে ধরার জন্য সেই ডিপার্টমেন্টালি ব্যবস্থা থাকবে। লঘুদণ্ড তো বোঝেন, স্বল্প মাত্রায়। কতে বলা আছে তিরস্কার। নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত রাখা। বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণ। গুরুদণ্ড 4টা আছে। নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ। আইনানুগভাবে বাধ্যতামূলক অবসর প্রদান। চাকরি হইতে অপসারণ, চাকরি হইতে বরখাস্তকরণ। এটা দিয়ে দেখবেন যে কিছু কিছু মাত্রায় যারা এই যে আমাদের কি বলবো জায়েন্ট হয়ে গেছিল না, ফাইন্যান্সিয়াল জায়েন্ট, এটাই বোধহয় বলা ভালো, তারা অন্তত সচেতন হবে। এবং অনেক জায়গায় আমি আশাবাদী দুর্নীতিতে একটা লাগাম টানা হবে। এটা সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ছে বলে যে চিঠি অনলাইনে ঘুরছে তা গুজব বলে জানান জনপ্রশাসন সচিব। আমার একটাই উত্তর, গুজবে কান দিবেন না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। যেমন প্রতি বছর যাত্রাবাড়ী থানার করা হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে আবারও রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া পৃথক হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খনন মেনন, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন সহ 7 জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, ছাত্র জনতার আন্দোলনে সহিংসতার দায় এড়াতে পারে না আসামিরা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রোববার সকালেই নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয় ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত প্রাঙ্গণ। 8টার পর একে একে 8 আসামিকে তোলা হয় ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে। শুনানি হয় রাজধানীর যাত্রাবাড়ী, আদাবর ও তেজগাঁও থানায় করা পৃথক হত্যা মামলার। উভয় পক্ষের শুনানি শেষে যাত্রাবাড়ী থানায় রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। আর তেজগাঁও থানার 2টি মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক
সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাংবাদিক দম্পতি শাকিল রূপাকে গ্রেফতার দেখানো হয়। এ সময় তাদের জামিন আবেদন শুনানি শেষে তা না মঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত। এদিকে আদাবর থানায় করা হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসানের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ সময় রাষ্ট্রপক্ষের সহায়তাকারী আইনজীবী বলেন, ছাত্র জনতার আন্দোলনে সহিংসতার দায় এড়াতে পারেন না আসামিরা। বিজ্ঞ আদালত তার বক্তব্য শুনে এবং আসামি পক্ষেও তাদের আইনজীবীরা এখানে উপস্থিত ছিলেন, তারাও এই সন্নিবেশ হওয়ার পরে তাদের জামিন শুনে তাদের বক্তব্য রাখেন। বিজ্ঞ আদালত তাদের সন্নিবেশ করে জামিন প্রার্থনা নামঞ্জুর করেন। তবে আসামিদের আইনজীবী জানান, ন্যায় বিচার পেতে প্রয়োজনে সর্বোচ্চ আদালতে যাবেন তারা। আদালতকে এবং আইনের যে যন্ত্রকে ব্যবহার করে এই আসামিদেরকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য সম্পৃক্ত করা হয়েছে। আমরা দীপমণির ব্যাপারে বলেছি যে উনি একজন মহিলা, মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনে স্পষ্ট অর্ডার রয়েছে যে যদি একজন মহিলা হয়, যদি বয়স্ক হয়, যদি একজন শিশু হয়, তাহলে তাদেরকে জামিন দেওয়া যাবে। এদিন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ছাড়া অন্য কোনো আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেননি তদন্ত কর্মকর্তা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির সাথে ভারতের রাজনৈতিক দলগুলো ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। দ্বিপাক্ষিক বৈঠকের পর এসব কথা জানান মির্জা ফখরুল। আরেক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে জনগণের আস্থার প্রতিদান দেওয়ার আহ্বান জানান স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। কামরুজ্জামান রাজবের রিপোর্ট। ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর বিদেশি কূটনীতিকদের সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব। বৈঠকে উপস্থিত ছিলেন উপ হাইকমিশনার প্রবণ বাধে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, বাংলাদেশের সাথে সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি জাতীয় নিরাপত্তা সহ অন্যান্য সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছে ভারত। বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক আরো দৃঢ় করতে চান। বিশেষ করে এই পরিবর্তনের পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন, কথা বলছেন। আমাদের সঙ্গে বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি, আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান, এই অবস্থা তারা তৈরি করছেন। এবং এই সম্পর্কের মধ্যে আরও কি করে সুস্থতা, আরো পজিটিভিটি কি করে নিয়ে আসা যায় সেই বিষয়টার উপরেও তারা কাজ করতে আগ্রহী। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে জনগণের আস্থা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, শিগগিরই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, ফ্যাসিবাদের দোসরদের ফিরে আসার সুযোগ দেওয়া যাবে না। দীর্ঘ সময় নেবেন না। এই দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করার অধিকার জনপ্রতিনিধি, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের। এই কথাটা বোধহয় ভুলেই যান। একবার নরম গদিওয়ালা সোফায় বসে গাড়িতে পতাকা উঠলে আর এটা ছাড়তে ইচ্ছা করে না, এটা স্বাভাবিক কথা বাংলাদেশের সাধারণ মানুষের। তবে এই মোহমুক্তি আপনাদের হোক, এটাই কামনা করি। অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেয়। ভারতকে প্রভুত্ব না করার আহ্বান জানিয়ে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের ভাগ্য দেশের জনগণই নির্ধারণ করবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বন্যার পরবর্তী পুনর্বাসন কার্যক্রম ও সংস্কারে বাংলাদেশকে সহযোগিতা করবে জাতিসংঘ। সংস্থাটির বাংলাদেশের প্রধান গুইন লুইস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করে এই সহায়তার কথা জানান। তিনি বলেন, দেশের পুলিশ প্রশাসনের সংস্কার, নির্বাচন ব্যবস্থা পুনর্গঠন সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে তারা। এছাড়াও বৈঠকে দুর্নীতি, রোহিঙ্গা সংকট ও জুলাই আগস্টের হত্যাকাণ্ডে জাতিসংঘের নেতৃত্বাধীন তদন্ত কার্যক্রম নিয়ে আলোচনা করেন ডক্টর ইউনূস ও গুইন লুইস। এ সময় প্রধান উপদেষ্টা জানান, পুলিশ প্রশাসনের সংস্কারকে অগ্রাধিকারের শীর্ষে রেখেছে তার সরকার। জানান, একটি সমন্বিত জাতীয় তথ্য প্রযুক্তি ব্যবস্থা গড়ে তুলতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। একই সাথে ভোট অবাধ ও সুষ্ঠু করতে একটি কমিশনও গঠন করা হয়েছে।
গুইন লুইস জানান, ইতোমধ্যে জুলাই আগস্ট হত্যাকাণ্ড ও সংঘাতের বিষয়ে কাজ শুরু করেছে জাতিসংঘের তদন্ত দল। আহতদের সাহায্য করতে উপায় খুঁজছে ILO এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়াও পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং পার্বত্য চট্টগ্রাম সংকট গুরুত্ব পায় আলোচনায়। ডিম ছাড়ার সুবিধার্থে আগামী 13 অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত 22 দিন ইলিশ ধরার নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এ তথ্য জানিয়েছেন উপদেষ্টা ফরিদা আক্তার। এ সময় তিনি জানান, ভারতে ইলিশ পাঠানোর পক্ষে নয় মৎস্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় নিজে থেকে 3000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের এখনো সেই কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি এবং একটা দাম, যেটা আপনারা বলছেন যে দাম বেড়ে গেছে ইমিডিয়েটলি, আমার মনে হয় যে এটা মিডিয়ার একটা বলার কারণে আরো বেড়ে যাচ্ছে। আপনারা সবাই এখনো মাছটা যায়নি। অবশেষে রাঙ্গামাটি থেকে প্রত্যাহার করা হয়েছে 144 ধারা। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পর এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এদিকে পাহাড়ি ছাত্র জনতার ডাকা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে চলছে 72 ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ। পাশাপাশি চলছে যানবাহন মালিক শ্রমিকের ডাকা লাগাতার ধর্মঘট। ফলে পার্বত্য এই 3 জেলায় বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সাজেক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে আটকে পড়েছেন কয়েক হাজার পর্যটক। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। পার্বত্য 3 জেলার সড়ক ও নৌপথ অবরোধের মাঝেই রাঙ্গামাটি পৌর এলাকায় বেলা 11টায় 144 ধারা প্রত্যাহার করে স্থানীয় প্রশাসন। তবে যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অবরোধের কারণে সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। 20 তারিখের ঘটনার বিষয়ে 2টি মামলা নিয়মিত দায়ের করা হয়েছে এবং এই 2টি মামলার আলোকেই আমাদের তদন্ত প্রক্রিয়া চলছে। কোনো অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে তিনি কোনোভাবেই ছাড়া পাবেন না। এখানে আমরা বের হয়েছি ক্ষয়ক্ষতির পরিমাণ দেখার জন্য। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য আমরা একটা কমিটিও করে দিয়েছি জেলা কোর কমিটি থেকে। জেলা কোর কমিটি প্রত্যেকটা ব্যক্তির কাছে যাবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাবে এবং কার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ক্ষতির পরিমাণটা নিরূপণ করবে। খাগড়াছড়িতে এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। সাজেকে আটকে পড়া পর্যটকদের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে আটকে রয়েছেন প্রায় 1400 পর্যটক। কালকে থেকে আমরা গাড়ি পাচ্ছি না, কোনো ব্যবস্থা নিয়ে আমরা মাল নিয়ে যাইতে পারতেছি না। এখন আমাদের সম্পূর্ণরূপে মালগুলা কি নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে রাঙ্গামাটি ও খাগড়াছড়ির তুলনায় স্বাভাবিক বান্দরবানের পরিস্থিতি। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা খোলা থাকলেও বন্ধ রয়েছে বান্দরবান, কাপ্তাই ও রাঙ্গামাটি সড়কে যাত্রীবাহী বাস চলাচল। অপ্রীতিকর ঘটনার শঙ্কায় বাস মালিক সমিতি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছে। রাঙ্গামাটি 2 দিন রাতে গাড়ি বন্ধ, কারণে গাড়ি চলতে পারতেছে না। যাত্রীর ইয়ার কারণে আমরা স্টাফল বেশি কষ্ট হয়ে আছে। এই যাত্রীগুলো আছে তারা দুর্ভোগে আছে, অনেক কষ্টে যাতায়াত করছে। এদিকে এই 3 পার্বত্য জেলায় বড় যানবাহন চলাচল না করলেও হালকা যানবাহন চলাচল করছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় পুলিশের সাথে সেনাবাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। জাহিদুল আলম, এটিএন বাংলা। ভারতের সাথে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের অবস্থান তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। তারা বলেন, নরম কথায় তিস্তার পানি দেবে না ভারত। অপরিকল্পিত উন্নয়নের খেসারত হিসেবে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে চরম মূল্য দিতে হচ্ছে বলেও মনে করেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। সম্প্রতি
কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বাসিন্দারা স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েন। পানি নেমে গেলেও এখনো শুকায়নি ক্ষত। ঘর বাড়ি, ক্ষেতের ফসল, পুকুরের মাছ, গবাদি পশু হারিয়ে অনেকে যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তেমনি স্বজন হারানোর বেদনা নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন কেউ কেউ। সাম্প্রতিক বন্যা, কারণ ও করণীয় বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে ফেনী সাংবাদিক ফোরাম। এ সময় অর্থনীতিবিদ আবু আহমেদ বলেন, খরার সময় ভারতের পানি আটকে রাখা আর বর্ষায় বিনা নোটিসে ব্যারেজ খুলে দেওয়া মেনে নেওয়া যায় না। এত নরম কথায় তিস্তার পানি ওরা ইন্ডিয়া কখনো দিবে না। এই জন্য আমি বলবো যে আমরা ইন্ডিয়াতেও বিগ নেইবার অফ কোর্স, আমরা ওটার সঙ্গে ওইভাবে ঝগড়া করবো না, কিন্তু আমরা আমাদের হিস্সাটা, ন্যায্য হিস্সাটা দাবি করব, সবসময় করে যাইতে থাকবো। যে কোনো ফোরামে হোক বিশ্বের, আমরা দাবি করবই করব। সিপিডির ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, অপরিকল্পিত উন্নয়নে সাময়িক উপকার হলেও তা টিকে না। নতজানু পররাষ্ট্রনীতি থেকে বের হয়ে এসে পানির ন্যায্য হিস্সা আদায়ের তাগিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল্লাহ চৌধুরীর। নতজানু পররাষ্ট্রনীতি, তাদের কাজ ছিল প্রভুকে খুশি রাখা এবং তাদের মনোরঞ্জনের জন্য যা কিছু করা দরকার সবকিছু তারা করেছে। যেভাবে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, এটা তো আমাদেরকে সাময়িকভাবে কিছুটা হয়তো আমাদেরকে স্বস্তি দেবে, কিন্তু এর পরে যখন বড়ভাবে যখন পানি আসবে আমরা কিন্তু সেটা সামাল দিতে পারবো না, এবং সেটাই কিন্তু এখন এইবারে আমরা কিন্তু দেখেছি। বক্তারা বলেন, বাংলাদেশে বৃষ্টি হোক বা না হোক, উজানের দেশ চীন ও ভারতে বৃষ্টি হলে পানি ভাটির দেশে নেমে আসবেই। তাই আঞ্চলিক সমস্যার সমাধানে ত্রিপক্ষীয় যোগাযোগ বাড়ানোর উপর জোর দেন তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। মানুষ এই দেশে নতজানু নীতির দিন শেষ। দেশের স্বার্থে অন্তর্বর্তী সরকার পানির অধিকার নিয়ে সোচ্চার বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নদীর পানি শুধু রাজনীতি নয়, এটা কূটনীতির অংশ এবং অর্থনীতিতেও ভূমিকা রাখে। উজানে বাঁধ খুলে দেওয়ার দেশে সৃষ্ট বন্যা প্রসঙ্গে উপদেষ্টা এসব কথা বলেন। সকালে ফেনীর বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিকেলে সাম্প্রতিক বন্যা ভাঙন পরবর্তী করণীয় বিষয়ে জেলা প্রশাসন কার্যালয়ে গণশুনানিতে অংশ নেবেন পরিবেশ উপদেষ্টা। আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমাদের মানুষের দাবিগুলোকে তাদের সামনে উপস্থাপন করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে উপস্থাপন করা। সেটুকুন তো অতীতে অত কার্যকর ভাবে হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায় তো জানেই না তিস্তা নদী নিয়ে কি হচ্ছে। তারা জানবে বাংলাদেশে একটা বন্যা হয়েছে, কিন্তু এই বন্যাটাকে যে আমরা ক্ষয়ক্ষতি কমিয়ে রাখতে পারতাম, 29 জন মানুষের জীবনহানির হয়তো প্রয়োজন ছিল না, ওটা হয়তো আমরা আটকাতে পারতাম। সেই কথাগুলো আমাদের উজানের দেশকেও বলতে হবে, আন্তর্জাতিক সম্প্রদায়কে বলতে হবে, সেটুকুন তো বলতে পারবে। সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশে প্রায় 3 মাস পর ক্লাস শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গণ অভ্যুত্থানের পর শ্রেণীকক্ষে ফেরার মুহূর্তে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এখন ক্যাম্পাসের সুন্দর পরিবেশে পড়াশোনায় ভালোভাবে মনোযোগী হতে চান তারা। মেধা ভিত্তিতে হলের আসন বন্টনেও খুশি ছাত্রছাত্রীরা। কিছু চ্যালেঞ্জ থাকলেও তা কাটিয়ে ওঠে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী প্রশাসন। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। নির্ভয়ে নির্দ্বিধায় প্রিয় ক্যাম্পাসে বাংলাদেশের ভবিষ্যৎরা। কোথাও রাজনীতির বাড়াবাড়ি নেই বিশৃঙ্খলার শঙ্কা। এখন কেবলই পড়াশোনা, এক অন্যরকম অনুভূতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের এই পদচারণা নতুন শুরুর জানান দিচ্ছে। এতদিন আমরা ভাবতাম যে আমরা দেশের বাইরে চলে যাব, তো তখন আমি দেখলাম যে এরকম একটা খুব ভালো একটা চেঞ্জ আসতেছে। সবাই ভাবতেছে যে সংস্কার হবে, আমরা দেশের জন্য কিছু করব। আগে যারা ছিল, ছাত্রলীগের যারা ছিল, ওরা চলে যাওয়ার পর থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমরা এখন আগে খুব ভালোভাবে এনজয় করতে পারতেছি আমাদের এই ক্যাম্পাসের এনভায়রনমেন্টটা। আমরা আশা করতেছি যে এখন থেকে মোটামুটি ভালো হবে, মানে আগের তুলনায় আর কি। আগে মনে করেন যে দলীয় যে টিচাররা ছিল বা তাদের ক্ষমতা বলে ওনারা বিভিন্ন পজিশনে ছিল, তো এটা হয়তো এখন আর মানে ওইরকম ভাবে থাকবে না। আবু বকর সিদ্দিক মার্কেটিং বিভাগের ছাত্র। তার জীবনে আছে নানা চ্যালেঞ্জ, আছে বিশ্বাসও। এই নতুন বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে চায়। চাকরির ক্ষেত্রে যে দুর্নীতিগুলো ছিল, বিসিএস এর ক্ষেত্রে যে দুর্নীতিগুলো ছিল, ওইগুলো যদি এখন না হয়, যোগ্যতার ভিত্তিতে যদি মানুষ চাকরি পায়, তাহলে তারা বিদেশে যাওয়ার প্রবণতাটা কমে যাবে এবং তারা দেশে থেকে দেশের উন্নয়নে তারা ভূমিকা রাখতে পারবে বলে মনে করি।
প্রথম দিনের শ্রেণীকক্ষে শিক্ষকরা নাম ধরে ডাকছেন, যেন শিক্ষা জীবনের প্রথম ক্লাসের কথা মনে পড়ছে শিক্ষার্থীদের। টিচার যখন আমার নাম ধরে ডাকলে আমি ইয়েস স্যার বললাম, তো তখন আমার মনে হচ্ছে না অনেকদিন পরে আজকে আমি আমার লাইফে ফিরে এসেছি। নয়তো আমার একটা মানে অস্থিরতা কাজ করতো যে কতদিন এটা ঠিক হবে, আমরা আবার কবে ক্লাসে আসবো এবং আমার রেগুলার লাইফ কবে শুরু হবে, নয়তো একটা ডিপ্রেশন আমাদের মধ্যে কাজ করে। একদিকে শিক্ষক আন্দোলন, অন্যদিকে ছাত্র আন্দোলনের সফল পরিণতিতে বাংলাদেশের এই নতুন রূপ। কোনো অত্যাচার নাই, সুন্দর একটা পরিবেশে আছে, আমরা পড়াশোনা করতে পারছি। হল কর্তৃপক্ষ আমাদের বরাদ্দভাবে লিগাল বরাদ্দভাবে সিট দিয়েছে, আমরা খুব সুন্দর সিটে আসছি এবং ক্লাস করছি। সব মিলায়ে খুব একটা আনন্দঘন মুহূর্ত আমরা উপভোগ করতেছি। 700টা কোশ্চেন বিক্রি হয়েছে, যেখানে সিট আছে 516টা, মানে আপনি বাংলাদেশে ওই পর্যন্ত কোশ্চেন কিনেও সেফ ছিলেন না। কিন্তু এখন কিন্তু এমন কোনো পরিস্থিতি নেই। তাই দেখা যাচ্ছে তখন আমরা সবাই একটা এরকম চিন্তাভাবনা ছিল যে না, দেশে আমাদের কিছু হবে না, কোটা চলে গেছে, এই দুর্নীতি চলে গেছে। তখন আমাদের মনে হচ্ছে যে না, এখন আসলে দেশে আমাদের ভবিষ্যতে কিছু আছে এবং দেশের জন্য আমরা কিছু করতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নতুন শুরুর আগ মুহূর্তে স্মরণ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের। কার্যকরভাবে এই কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে পারবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি সারা জাতির যে প্রত্যাশা তার অন্তত কিছুটা হলেও পূরণ করতে পারবো। আগামী 30 সেপ্টেম্বর থেকে শুরু হবে 2023-2024 সেশনের ক্লাস। শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্ক উন্নয়নে কাজ চলছে, আলোচনা চলছে বিভিন্ন দ্বন্দ্ব নিরসনের। শান্তি ফিরেছে ক্যাম্পাসে, স্বস্তি ফিরেছে হলে। এই নিয়ে সবাই মনে করছেন যে তারা এই দেশে থেকেই দেশের জন্য কিছু করার পরিকল্পনা এখন আঁকছেন। অদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। পাচারের অর্থ ফিরিয়ে আনা, সম্পদ পুনরুদ্ধার ও শেয়ারের অর্থ স্থানান্তর করে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি জানান, ব্যাংকিং খাতে গ্রাহকদের আস্থা ধরে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে সরকার। এটিএন বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে গভর্নর এসব কথা বলেন। সরকারি 6 ব্যাংকে এমডিদের অব্যাহতি প্রসঙ্গে তিনি বলেন, এসব ব্যাংকে দক্ষ পরিচালনা পর্ষদ দেওয়া হয়েছে। শিগগিরই নিয়োগ দেওয়া হবে দক্ষ ও অভিজ্ঞ ব্যাংকারদের। শারফুল আলমের রিপোর্ট। আওয়ামী লীগ শাসনামলে ব্যাপক লুটপাট হয়েছে আর্থিক খাতে। শুধু এসআলম গ্রুপের মাধ্যমেই 2 লাখ কোটি টাকা ও অন্যান্য মিলে মোট 4 লাখ কোটি টাকা পাচার হয়েছে দেশ থেকে। আবার এসআলমের নিয়ন্ত্রণে থাকা 7 ব্যাংকে অস্বাভাবিকভাবে আর্থিক সংকট দেখা যায়, যার প্রভাব পড়ে সার্বিক ব্যাংক খাতে। এই পরিস্থিতির মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব দেওয়া হয় বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুরকে। দায়িত্ব নিয়ে প্রথমেই তিনি দুর্বল ব্যাংকগুলোতে নতুন পরিচালনা পর্ষদ দেন। তারল্য সংকটে থাকা ওইসব ব্যাংকগুলোকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন গভর্নর। আমরা ধীরে ধীরে এই সম্পদ উত্তরণ সম্পদগুলোকে আমরা রিকভারির ব্যবস্থা করব। তাদের যে শেয়ার হোল্ডিং আছে ব্যাংকের মালিকানা, সেগুলোকে নতুন মালিকানা এনে কিছু টাকা জোগাড় করব। বিদেশে তাদের সম্পদের আমরা চেষ্টা করব। তারপরে সব মিলিয়ে হয়তো একটা মোটামুটি একটা অঙ্ক হবে যেটা আংশিকভাবে এই গ্যাপটা ফিল করবে। তারপর সরকারও হয়তো কিছু দেবে। আমরা বিদেশি আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে কথা বলছি, তারাও আমাদেরকে দেবেন। সব মিলিয়ে আমরা এই ব্যাংকগুলোকে একটা স্বস্তিকর অবস্থানে নিয়ে যাব। ইন দ্য মিন টাইম ডিপোজিটররা যদি তাদের আস্থা ফিরে পান, তারাও ডিপোজিট এখানে বাড়াবেন। ফলে সব মিলিয়ে ব্যাংকগুলো তখন এই দুরবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে বলে। বেসরকারি ব্যাংকের পাশাপাশি সরকারি ব্যাংকগুলোতেও দেয়া হয় নতুন পরিচালনা পর্ষদ। 19 সেপ্টেম্বর রাষ্ট্রায়ত্ত 6 ব্যাংকের এমডিদের অব্যাহতি দেয় অর্থ মন্ত্রণালয়। তবে ওইসব ব্যাংকে দক্ষ পরিচালনা পর্ষদ থাকায় এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। যে ম্যানেজমেন্ট দেওয়া হয়েছে বোর্ড, তারা কিন্তু খুবই সলিড এবং চেয়ারম্যানগুলো প্রত্যেকেই খুবই দক্ষ এবং তারা এটিকে চালিয়ে নিতে পারবেন। এবং এটা সাময়িক একটা ব্যাপার, একটা সার্চ কমিটি করে নতুন এমডি নিয়োগ দেওয়া হবে এবং সেটার মাধ্যমে আমরা ভালো যারা আগামীতে এই ব্যাংকগুলোকে সঠিকভাবে দিক নির্দেশনা দিয়ে পরিচালনা করতে পারবেন সেই ধরনের এমডিরা আসবেন এবং তারা পেছন দিকে তাকানোর দরকার হবে না, তারা সামনের দিকে তাকিয়ে তারা কাজ করে যেতে পারবেন। আমাদের রিফর্ম যেগুলো দরকার সেটার জন্য পুরোপুরিভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা IMF এর যে কথা বলা হয়েছে রিফর্মের কথা, আমরা তার চাইতে অনেক বেশি রিফর্ম করব ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই, আমাদের নিজের স্বার্থেই করব। এটিএন বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, প্রচলিত নিয়মের মধ্য থেকেই শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে অর্থ সহায়তা দেয়া হবে। শারফুল আলম, এটিএন বাংলা,
ঢাকা। এবারে জানিয়ে দিব আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি সহ অর্থনৈতিক বিষয় নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে বৈঠক করেছে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল। রাজধানীর আগরগাঁওয়ে বিএসইসি ভবনে বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সাংবাদিকদের জানান, বিশ্ব ব্যাংকের সাথে পুঁজিবাজারের সুশাসন ফেরানো ও সার্ভিলেন্স নিয়ে আলোচনা হয়েছে। কারিগরি বিষয়ে সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। বিএসইসি চেয়ারম্যান জানান, 12 বছর আগের সফটওয়্যার দিয়ে পুঁজিবাজার চলছে। এটি সংস্কারে বিশ্ব ব্যাংকের সাথে কথা হয়েছে। তারা কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। এক কমিশনারের পদত্যাগ প্রসঙ্গে রাশেদ মাকসুদ বলেন, সরকারের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা ফার্স্টে সার্ভেলেন্সের উপরে জোর দিয়েছি। সার্ভেলেন্স টিম যেটা আছে সেটাকে কিভাবে আমরা আরো উন্নত করতে পারি সেটা দিয়ে কথা বলেছি। এছাড়া আমরা গভর্নেন্স নিয়ে কথা বলেছি, আর কথা বলেছি আমরা আমাদের নিজস্ব ইআরপি এবং সিস্টেমস কি আইটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায়। প্রত্যেকটা বোর্ডের সাথে আলাদাভাবে কয়েকবার করে বসেছি। হ্যাঁ, আপনাদের কাছে সমস্ত ইনফরমেশন হয়তো কারেক্টলি নাই। আমরা প্রত্যেকটা বোর্ডের সাথে কয়েকবার করে বসেছি এবং বোর্ডগুলো এখন রেডি হয়েছে। গত থার্সডে নাগাদ সবগুলো বোর্ড রেডি হয়ে গেছে। এখন ওনারা খুব শিগগিরই ওনারা বোর্ড মিটিং করবেন। এবারে জানিয়ে দিব পার্টিক্স খেলার খবর। চেন্নাইয়ের প্রথম টেস্টে বাংলাদেশকে 280 রানের বিশাল ব্যবধানে হারিয়ে 2 ম্যাচ সিরিজে এগিয়ে গেল ভারত। 515 রানের জয় লক্ষ্যে খেলতে নেমে ম্যাচের চতুর্থ দিন প্রথম সেশনেই 234 রানে অল আউট হয় টাইগাররা। এর আগে ভারতের 376 রানের জবাবে প্রথম ইনিংসে 149 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। আর 4 উইকেটে 287 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। রিপোর্ট করছেন এসএম আশরাফ। বাংলাদেশ মেকিং ইন্ডিয়া ওয়েট। টেস্ট ম্যাচে দক্ষতার সাথে ধৈর্যটাও লাগে। সেই পরীক্ষাতেই অকৃতকার্য বাংলাদেশের ব্যাটাররা। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে হঠাৎ করে প্যাভিলিয়নে ফেরার তাড়া ব্যাটারদের। আর তাই চতুর্থ দিন 25 ওভারও টিকতে না পেরে অল আউট 234-এ। যদিও তৃতীয় দিন শেষে এই শঙ্কা জাগে এই ম্যাচ টাইগাররা বাঁচাতে পারবে কিনা, তবু যেসব দর্শক প্রতিরোধ দেখতে চেয়েছিলেন তাদের হতাশ করেন সাকিব আল হাসান। পঞ্চম উইকেটে অধিনায়কের সাথে 48 যোগ করে তিনি ফেরেন 25-এ। 194-তে সাকিবের পর 205-এ লিটন আউট রবীন্দ্র জাদেজার স্পিন বুঝতে না পারে। অন্যদিকে মেহেদী হাসান মিরাজের মাথায় বাউন্ডারির ভূত চেপে বসে, তাতে তার ইনিংস শেষ ব্যক্তিগত 8-এ। অফ স্টাম্পের বাইরের বলে আক্রমণাত্মক হতে গিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্যাভিলিয়নে দলের 222 আর নিজের 82 রানে। 40 রানে শেষ 6 উইকেট হারা টাইগাররা সেঞ্চুরির পর বল হাতে 6 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রবিচন্দ্রন অশ্বিন। এসএম আশরাফ, এটিএন বাংলা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ আয়োজনে কোনো শঙ্কা দেখছেন না বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস। আর বাংলাদেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দল। আজ চট্টগ্রামে জহুর আহমেদ স্টেডিয়াম পরিদর্শন শেষে গণমাধ্যমকে কথা বলেন শাহরিয়ার নাফিস। এদিকে সিরিজকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার মহড়া দিয়েছে। পরাগ আরমানের রিপোর্ট। রণক্ষেত্রে পরিণত হয়েছে মিরপুরের হোম অব ক্রিকেট। আকাশে সেনাবাহিনীর হেলিকপ্টার, মাঠে সশস্ত্র বাহিনীর রণহুঙ্কার, যুদ্ধের দামামা, এসবই ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সম্প্রতি রাজনৈতিক অস্থিরতায় সরে গেছে নারী টি-20 বিশ্বকাপ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের 2টি ম্যাচ খেলতে 16 অক্টোবর ঢাকায় আসবে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের নিরাপত্তার ব্যাপারে যেন কোনো শঙ্কা না থাকে, তার জন্যই এই সেনা মহড়া। দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরকে সফল করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তাদেরকে চিন্তামুক্ত রাখতেই মিরপুর স্টেডিয়ামে এই বিশেষ মহড়া। সেনাবাহিনীর সঙ্গে মহড়ায় অংশ নেয় র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
এদিকে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেছে দক্ষিণ আফ্রিকার 3 সদস্যের প্রতিনিধি দল। তারা স্টেডিয়ামের ইনডোর আউটডোর সহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন। একেবারে রেগুলার একটা ব্যাপার, ওরা বিভিন্ন দেশে ইন্ডিয়াতে খেলা হোক, পাকিস্তানে খেলা হোক, নিউজিল্যান্ডে খেলা হোক, অস্ট্রেলিয়াতে হোক, যেখানেই হোক, ওরা প্রত্যেকটা দল যাওয়ার আগে একটা প্রতিনিধি দল পাঠায় সো দ্যাট দে ক্যান নো যে কোথায় কি হচ্ছে। তো এটার উপর ডেফিনেটলি ওরা ইন্টারনালি ওদের বোর্ডকে রিপোর্ট দিবে, বাট খেলা না হওয়া নিয়ে আমাদের মধ্যে কোনো সংশয় নেই। আগামী 21 অক্টোবর ঢাকায় এবং 29 অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। 15 লাখ সরকারি চাকরিজীবীকে 30 নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের। হিসেব না দিলে পদাবনতি, বাধ্যতামূলক অবসর সহ আইনি ব্যবস্থা। ভারতে বাংলাদেশের সাথে সম্পর্ক আরো দৃঢ় করতে চায় বা দেশটির হাইকমিশনের সাথে বৈঠক শেষে জানালেন মির্জা ফখরুল। 13 অক্টোবর থেকে 22 দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, ভারতে ইলিশ পাঠানোর বিপক্ষে মৎস্য উপদেষ্টা। রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এবং ব্যাংকিং খাতে গ্রাহকদের আস্থা ধরে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার, জানালেন বিবি গভর্নর। পাচারকারীদের অর্থ ফিরিয়ে এনে দুর্বল ব্যাংকগুলোকে দেওয়া হবে তারল্য সহায়তা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।